আমি সোজাসুজি শতরূপের কাছে। শতরূপ, বিভিন্ন সময়তে যদি আরও লম্বা তালিকা রয়েছে কড়া বার্তার, বিভিন্ন সময় ধরনের কড়া বার্তাগুলো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দিতে। কখনো কোনো ফোন লাইন চালু করেছেন, হেল্পলাইন চালু করেছেন, কাটমানি ফেরত নেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়তে দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হবে না থেকে শুরু করে কোথায় কোন এলাকায় কি কি কাজ হচ্ছে, দুমদাম করে কেউ বসে যাচ্ছে, বেআইন কনস্ট্রাকশন হচ্ছে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এই যাবৎকাল আমরা বহুবার শুনেছি। সেই কড়া বার্তার পরে কি পরিবর্তন দেখতে পেয়েছি? এই কড়া বার্তার পরে পরিবর্তন দেখতে পাবো? আমি তোমার খালি মনে করাই সোনালী, যে কড়া বার্তার কথা এর আগে তুমি একবার মেনশন করলে, দিদিকে বলো হেল্পলাইন চালু করেছিলেন 2019-এর লোকসভার পরে, বলেছিলেন যে কারা কারা টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, কাটমানি ফেরত দিতে হবে, আমাদেরকে জানান, কাটমানি ফেরত নিন। তারপরে যখন মানুষ কাটমানি ফেরত নেওয়া শুরু করলো, 1 মাসের মধ্যে তোমাদের মনে করাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, দেখলাম জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের পিঠে চামড়া গরম হচ্ছে, লোকে ঘিরে ধরে ওদের থেকে কাটমানি ফেরত নিচ্ছে। 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, আমার দলের নেতাদের বাড়িতে গিয়ে অনেকে হুজ্জতি করছে, এরপরে এরকম করলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হাড়ে হাড়ে চেনা আছে। দেখো, একটা কথা বলি সোনালী, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে থেকে দেখছি না। অবশ্যই একজন নেত্রী হিসেবে ওনার অসামান্য কিছু দক্ষতা আছে, গুণ আছে, এটা আমি খুব ইতিবাচক অর্থে বলছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং এত সফল হয়েছেন। কিন্তু ওনার একটা চিরকালীন দুর্বলতা হচ্ছে, যখন উনি ব্যর্থতার দায় নিতে পারেন না, সাফল্যের কৃতিত্ব উনি নেবেন, কিন্তু যখনই ব্যর্থ হবেন তখনই হচ্ছে আমার কোনো দোষ নেই, অন্যদের জন্য আমার ফল খারাপ হয়েছে, এরকমভাবে নিজের দলের লোকেদেরকে স্কেপগোট করা, বলির পাঠা করা, এটা ওনার চিরকালীন দুর্বলতা। এর আগেও আমরা এটা দেখেছি, এক্ষেত্রেও দেখছি। পুরসভা এলাকাগুলোতে ফলাফল খারাপ হয়েছে, ফলাফল আমার জন্য খারাপ হয়নি। যদি গ্রামে যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কি কোনো সামাজিক প্রকল্পের জন্য মানুষ ভোট দিয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। কিন্তু শহরে যদি অন্য 5টা কারণে মানুষ ভোট না দিয়ে থাকে, তার ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ব্যর্থতা অন্য লোকেদের। এইটা ওনাকে প্রমাণ করতে হবে। তার জন্য সরকারের টাকায় হচ্ছে এত বড় আজকে এই গতকাল একটা উৎসব হলো। এবার আমি তোমার জাস্ট 3টে কথা ছোট ছোট করে বলছি। এক হচ্ছে, দেখো, উনি বারবার করে জিজ্ঞেস করছিলেন যে সল্টলেক পুরসভা কাজ করছে না কেন। সোজা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, সল্টলেক পুরসভা কাজ করছে না, বেশ করছে। ওদের কাজ করার কোনো দরকার নেই, কেননা ওরা কাজ করে ভোটে যেতে না, ওরা ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তগঙ্গা বইয়ে দিয়ে ভোটে যেতে। আমি যদি আজকে জানি যে আমার কাজের মূল্যায়ন করে মানুষ পরের বার আমাকে ভোট দেবে এবং তার উপর আমার জেতাহারা নির্ভরশীল হবে, তাহলে আমি 5 বছর কাজ করব। আর আমি যদি জানি যে 5 বছর কোনো কাজ না করে ভোটের দিন সকাল 7টা থেকে শুরু করে দুপুর 12:30টার মধ্যে 40 জনের ওপর সাংবাদিককে সল্টলেকের রামলী হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে, সল্টলেকের রাস্তায় রাস্তায় রক্তগঙ্গা বইয়ে দিয়ে আমি ভোটটা পার করে ফেলতে পারবো, তাহলে আমি বেশ করছি, আমি কাজ করছি না। ভোটের দিন সকাল থেকে দুপুর অবধি T20 ব্যাটিং করবো, সল্টলেক পুরসভা দিনের পর দিন আমি চালাবো। এটা সুজিত বসু, কৃষ্ণ চক্রবর্তীরা বুঝে গেছেন, অতএব ওদের কাজ করার দরকার নেই। আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখো, হকার নিয়ে কথা হচ্ছে, অপারেশন সানশাইনের কথা সজলদা দুবার উল্লেখ করলো। আমরা সবাই নিশ্চয়ই একটা জায়গায় এখানে একমত হব, অপারেশন সানশাইন যখন বামপন্থী পুরভোট কলকাতা শহরে করতে চেয়েছিল, অপারেশন সানশাইন শুধুমাত্র কলকাতার ফুটপাতকে হকার মুক্ত করার অভিযান ছিল না, প্রত্যেকজন হকারকে পুনর্বাসন দিয়ে কলকাতার ফুটপাতকে হকার মুক্ত করার অভিযান ছিল। এবং তার জন্য কলকাতায় একাধিক হকার মার্কেট তৈরি করা হয়েছিল সরকারের টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মানে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এই গড়িয়াহাটে অপারেশন সানশাইনের বিরুদ্ধে। উনি যে শুধুমাত্র ফুটপাতকে দখলমুক্ত করা আটকে ছিলেন তাই নয়, হকাররা যাদের জীবন জীবিকার যাতে তাদের বিকল্প ব্যবস্থা হয়ে যায়, হকার মার্কেট তৈরি করেছিল বামফ্রন্ট, তাদের এই স্থায়ী পুনর্বাসন যদি সেদিন হতো, তাহলে আজকে তোমাদের যে হকাররা, তোমরা 2জন হকার ভাইয়ের তোমরা বাইট দেখালে, দুজনই বলছেন, একজন বলছেন 20 বছর ধরে আছি, একজন বলছে 25 বছর ধরে আছি। তার মানে এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে নেই, বামফ্রন্টের সময় থেকে কলকাতার ফুটপাতে হকারি করছেন। আজকে যারই সরকার থাক না কেন, কারো ক্ষমতা হতো না একজন হকারেরও পেটে লাথি মারার, যদি সেদিন অপারেশন সানশাইনের এই পুনর্বাসন হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হতে দেননি। এইবার আজকে উনি যে কথাটা বলছেন, কলকাতা পুরসভায় যে সজলদা কাউন্সিলর, ও ভালো করে জানবে, এখানে আমরা যারা আছি আমরা সবাই এটা কেউ মানবো কেউ মানবো না এই টেবিলে, কিন্তু আমরা সবাই জানি গত 5-6 বছরে একজন হকার এসে তিনি ত্রিপল দিয়ে, দরমা দিয়ে, কি পলিথিন শিট দিয়ে একটা অস্থায়ী দোকান করছেন, তুমি ছেড়ে দাও। বিভিন্ন ফুটপাতে কলকাতা শহরে, তুমি রুবি মোড় থেকে যাও, হাইল্যান্ড পার্কের দিকে সোজা যাও, রুবির মোড় থেকে কসবার দিকে যাও, আর বিভিন্ন এলাকা আমি বলছি, সিমেন্টের কংক্রিটের গুমটি করে, ফুটপাত দখল করে গুমটি করে তৃণমূলের কাউন্সিলররা লাখ লাখ টাকা দিয়ে নতুন করে ওখানে মানুষকে বসাচ্ছেন না, লাখ লাখ টাকা দিয়ে, এবং 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে একটা ছোট ছোট গুমটি, বোধহয় মানে 1.5 ফুট বাই 1.5 ফুটও হবে না, সেখানে বসে কেউ পান বিড়ি সিগারেটের দোকান করবে, কেউ চায়ের দোকান করবে, কেউ চিপসের দোকান করবে, পাউরুটির দোকান করবে। তার জন্য তৃণমূল কাউন্সিলরকে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে একটা করে গুমটি পেতে হয়, তারপরে মাস গেলে ওদেরকে টাকা দিতে হয়। এইভাবে কলকাতা পুরসভায় নয়, মানে সব জায়গায়, আমি কলকাতার একটা উদাহরণ দিচ্ছি, জেলার পুরসভাগুলোর এই ছবিটা একদম ঠিক। এবার আমি আমার লাস্ট
একটা কথা বলছি এবং আরেকটা প্রশ্ন বলতে এই পুরসভাগুলোতে এই নিয়োগের কি অবস্থা, এই পুরসভাতে অন্যান্য দুর্নীতির কি অবস্থা? যেটা বললো সত্যি এত জায়গায় যদি খালি থাকে আমার কাজ করবে কে? আমি জাস্ট আমার লাস্ট একটা কথা বলছি, দেখো আচ্ছা বলো তো কলকাতা পুরসভা বা যে কোনো পুরসভার এই দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তো? আমরা যারা কলকাতা শহরে বসবাস করি কি কলকাতার আশপাশ এলাকায় থাকি, বলো তো কলকাতার ফুটপাতে পার্কিং ফি কত? কলকাতা পুরসভার রেট হচ্ছে, কলকাতা 4 চাকার যদি কারো গাড়ি হয় কলকাতার রাস্তায় গাড়ি রাখতে গেলে তাকে ঘন্টায় 10 টাকা করে দিতে হবে। আমি জিজ্ঞেস করছি গত 5 বছরে 6 বছরে যারা এখন আমাদের এই আলোচনাটা শুনছেন, একজন মানুষ বলুন 10 টাকা ঘন্টা রেটে যিনি কলকাতায় গাড়ি পার্ক করেছেন। 20 টাকা পার আওয়ার রেটে আজকে থেকে না, গত 4 বছর ধরে, 5 বছর ধরে, 6 বছর ধরে কলকাতাতে পার্কিং মাফিয়ারা এক এক দিনে কয়েকশো কোটি টাকা, মণিশঙ্করবাবু আমার থেকে ভালো করে জানবেন, উনিও কলকাতা শহরে বসবাস করেন, উনি যাতায়াত করেন, ওনার গাড়ি রয়েছে। কলকাতা শহরের পার্কিং মাফিয়ারা প্রত্যেক দিন কয়েক কোটি টাকা করে, কয়েকশো কোটি টাকা করে শুধুমাত্র বেআইনি পার্কিংয়ের এই টাকা তুলছে 10 টাকার বদলে 20 টাকার রেটে। এবং অফিস টাইমে আমি বলছি ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে পার্ক স্ট্রিট, তোমার ধর্মতলা হাইকোর্ট চত্বর থেকে শুরু করে যেগুলো বিজি এলাকা আছে, যেখানে 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 গাড়ির ভিড় বাড়ে, সেখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা রেটে পর্যন্ত পার্কিং তোলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, ববি হাকিম জানেন না 10 টাকা হচ্ছে কলকাতার পার্কিং এর রেট? কোটি 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 টাকার নয়শয় হচ্ছে। ওনার সমস্যা এইটা নয় যে কেন টাকা তোলা হচ্ছে, ওনার সমস্যা এই টাকাগুলো তোলা হচ্ছে বলেই সেই টাকার কাটমানি খেয়ে উনি এবং ওনার ভাইপো আইপ্যাককে ভাড়া করে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। ওনার সমস্যা হচ্ছে লোকের কাছে এখন আমি দেখাতে হবে ভাই গ্রামে মমতা ব্যানার্জি জিতেছে কিন্তু শহরে ববি হাকিম হেরেছে, এইটা ওনাকে সুইং বসে হেরেছে, এইটা ওনাকে দেখাতে হবে। ঠিক ঠিক, শহরে শহরে একটা ধাক্কা তো লেগেইছে। আমি তো কিছুক্ষণ আগে আমি রেডি দেখছিলাম যে আমার কাছে সেই পরিসংখ্যানটাও রয়েছে, আমি আপনাদের দেখাবো আরো একবার, যে শহরের এই হাটটাই কি এই এত করা দেওয়া, এই বৈঠক বার্তা এগুলোর জন্য? সজল ঘোষ অনেকক্ষণ ধরে হাত তুলছে, সজল ঘোষ একটা বক্তব্য নিয়ে আমি চলে যাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। আমি শুধু দুটো লাইনে বলবো যে শুধু রাস্তার হকারের ভাঙছেন কেন, কিয়স্ক ভাঙছেন কেন? শহর জুড়ে তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, বিভিন্ন রাস্তার উপরে পাকা কংক্রিটের তৈরি হয়ে গেছে, সেগুলো কেন ভাঙা হবে না? আমি হ্যাঁ সেইখানে ঘেরাও করে সেই লোককে ফেরত পাঠিয়ে দিয়েছে, আমি হাইকোর্টের অর্ডারে তৃণমূলের বেআইনি পার্টি আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি এখান থেকে বলছি, আপনি শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে যান, দেখবেন সেখানে একদম ওই কিয়স্ক বোর্ড তৈরি হয়ে গেছে, পার্টি অফিস, যে যাকে আবার পুলিশ গার্ডরেল দিয়ে গার্ড করে রেখেছে, সেটাকে কেন ভাঙা হচ্ছে না? আমি বলছি কাটমানি কি ফেরত নেওয়া যায় এভাবে? যারা কাটমানি নিয়েছে তাদের তো গ্রেপ্তার করতে হবে আগে। তারা ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত কি করে দিতে পারে? আপনি চুরি করেছেন, আপনি বললেন আমি চুরির টাকা ফেরত দিচ্ছি, তাহলে কি চুরির অপরাধ মাফ? আরেকটা কথা শেষ করে যাই, উনি নিজে বলবেন গ্র্যাজুয়েট ছেলে, তোমরা কিছুটা মুড়ি, কিছুটা চানাচুর, মাকে বলো একটু ঘুগনি বানিয়ে দিতে, তারা সেই ঘুগনি নিয়ে, চায়ের কেটলি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়বে, তারা বসে পড়বে নতুন করে, আবার তিনিই লাথি মেরে তাদের তুলে দেবেন। এই যে মানে দ্বৈত চরিত্র, এটাতেই তো বাংলার মানুষ হতবাক।